ইশতেহার দেখেই বিএনপিকে ক্ষমতায় এনেছে জনগণ, তাই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বর্তমান সরকার। প্রথমবারের মতো জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত সময়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগের পাশাপাশি দুর্নীতির টুঁটি চেপে ধরার হুঁশিয়ারিও দেন সংসদ নেতা। ফ্যামিলি ও কৃষক কার্ড দিতে টাকা ছাপানো হচ্ছে না জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির শঙ্কা নেই, বরং শক্তিশালী হবে দেশের অর্থনীতি। শফিকুল হকের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে বুধবার প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। শুরুতেই বিএনপির ঘোষিত ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন সংসদ নেতা। বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বী করাই তার সরকারের লক্ষ্য। ফ্যামিলি কার্ড কার্যক্রম এই সাংবিধানিক দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের প্রধান হাতিয়ার বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই কর্মসূচির মূল দর্শনই হচ্ছে ব্যক্তি নয়, বরং পরিবারের উন্নয়নের মূল একক। কৃষক কার্ডের উদ্বোধন কবে কোথায় তাও সংসদকে জানান প্রধানমন্ত্রী। ইনশাল্লাহ আগামী 14 তারিখে পয়লা বৈশাখের দিন চালু করতে যাচ্ছি। এই পাইলট কর্মসূচির আওতায় এরই ভিতরে আমরা প্রায় মোটামুটিভাবে 22,000 বিভিন্ন ধরনের কৃষক, প্রায় 22,000কে এই পাইলট প্রজেক্টের আওতায় নিয়ে এসেছি। বাংলাদেশের 10টি জেলায় এই কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। ফ্যামিলি ও কৃষক কার্ড প্রদানে দেশে মূল্যস্ফীতি হবে না, বরং অর্থনীতি সচল হবে বলেও আশ্বস্ত করেন তিনি। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং অর্থনীতি আরো সচল হবে, অর্থনীতি আরো স্ট্রেনদেন হবে এবং লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেনদেন করার এটি আরেকটি উপায়। তারেক রহমান বলেন, অতীতে অনেকেই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। এ সময় প্রশ্ন তোলেন অনেকের অদ্ভুত আশ্বাস নিয়েও। কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। বলেন, জনগণই বিএনপির ক্ষমতার উৎস, যার প্রতিফলন নির্বাচনে দেখিয়েছে মানুষ। বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জনগণ যে সমর্থন দিয়েছে, যে ম্যান্ডেট দিয়েছে, তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে পাচার হওয়া অর্থ দেশের জনগণের, তাদের অর্থ ফিরিয়ে এনে দেশের কাজে ব্যয় করা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে বা এই দেশের জনগণের অর্থ যারা পাচার করেছে। ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। দুর্নীতি বন্ধ করে জনগণের ট্যাক্সের টাকার সদ্ব্যবহার করার কাজ চলছে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব দুর্নীতির টুটি চেপে ধরে আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের যে ট্যাক্সের টাকা, সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবচেয়ে ভালোভাবে সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। শফিকুল হক, ৭১, ঢাকা। শিগগিরই সরকার ও বিরোধী দলের সমন্বয়ে আনুপাতিক হারে গঠিত হবে সংবিধান সংশোধনী কমিটি। এতে 15 থেকে 20 জন সদস্য থাকতে পারেন বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ জাতীয় সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। তবে এই কমিটিতে থাকতে রাজি নন বিরোধী দলের সদস্যরা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকেই জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে তুমুল বিতর্ক হচ্ছে সরকার ও বিরোধী দলের মধ্যে। জানিয়ে মঙ্গলবার অধিবেশনে 2 ঘন্টা নির্ধারিত আলোচনাও হয়েছে। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংকট তৈরির জন্য তো এখানে আসিনি। সংবিধান সংস্কার পরিষদের কি কোনো অস্তিত্ব এখন আছে? এ বিষয়ে জামাত নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের সদস্যরা সাফ জানান, তারা সংবিধান সংস্কার কমিটিতে থাকতে ইচ্ছুক, কিন্তু সংশোধনী কমিটিতে নয়।
এটা সম্ভবপর করার জন্যই তো সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছিলাম। যদি সেটা সম্ভবপর না হয় তাহলে আমরা যে গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম, যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম, সেই পরিবর্তনগুলো আসলে সাসটেইন করা সম্ভবপর হবে না। বিএনপি না সংশোধন করবে না, তাহলে বুঝতে হবে জুলাই সনদ ওনারা পুরোপুরি বাস্তবায়ন করতে চান না। সেক্ষেত্রে ওনাদের সাথে তো একমত হওয়ার আমাদের প্রশ্নই আসে না। বুধবার সংসদ কমিটির বৈঠক শেষে সরকার দলীয় চিফ হুইপ জানান, খুব শীঘ্রই সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হবে। দেশের স্বার্থে এতে বিরোধী দল থাকবে বলেও প্রত্যাশা তার। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে। সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্রের মধ্যে থেকেও আমরা 1 জনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে খুব শীঘ্রই আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করবো। সংবিধান সংশোধনের কোশ্চেনে দেশের কল্যাণে যা দরকার আমরা তাই করতে পারি। এ সময় তিনি জানান, সংসদ কক্ষের সাউন্ড সিস্টেমের কোনো উন্নতি হয়নি। এ নিয়ে গঠিত তদন্ত কমিটি 5 এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। মুহাইমিনুল খান অপু, 71, ঢাকা। দর্শক, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে সংবাদ সম্মেলনে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আয়নাগর নামক কুখ্যাত ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছিল। তার একটা প্রোটোটাইপ জুলাই মিউজিয়ামে স্থান পেয়েছে। সেখানে গেলে ওটা দেখা যাবে। আয়নাগরে যারা ছিলেন তারা ভিজিট করে সাক্ষী দিয়েছেন যে ওরকমই তারা ছিলেন। আনথিঙ্কেবল, ভাবা যায় না। কবরের মতো একটা জায়গায় বের হওয়ার কোনো উপায় নেই, আলো বাতাস নেই। দিন রাত, সপ্তাহ, মাস, বৎসর গড়িয়ে কেউ 8.5-9 বৎসর পর্যন্ত ওখানে থাকতে বাধ্য করা হয়েছে। এবং তাদের আপনজনরা জানতেন না যে তারা জীবিত না মৃত, তারা কোথায় আছে। এই সংস্কৃতির জন্ম হয়েছে সংবিধানের দোহাই দিয়ে। এই জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল সাংবিধানিক বা সংবিধানের যে কাঠামোগুলো এই ফেসিবাদকে সমর্থন দিয়েছে, সুযোগ তৈরি করে দিয়েছে ব্যবহার করা, তার একটা বড় ধরনের সংস্কার সাধন করা। যখন সংস্কার কমিশন গঠন করা হলো কনসেনসাসের জন্য, তখন এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। আমরা ছোট বড় বলে কোনো কাউকে দেখি না, আমরা বলবো সম্মানের সাথে গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল। সেখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সেখানে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার লাইভ কাস্ট আপনারাই করেছেন। মিডিয়ার সুবাদে সারা দেশবাসী এগুলো জানতে পেরেছে। কে কি ভূমিকা রেখেছেন, কে কি কথা বলেছেন, সবগুলা জনগণের কাছে আছে। দর্শক, কথা বলছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আপনারা সরাসরি দেখছিলেন। সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করতে 6 এপ্রিল বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ইসি সূত্র বলছে সোমবারই ঘোষণা হতে পারে সংরক্ষিত নারী আসনের তফসিল। 6 এপ্রিলের সভায় সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকাও প্রকাশ করা হবে। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে এই সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর 13ই ফেব্রুয়ারি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী আগামী 14ই মের মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা থাকলেও কমিশন এপ্রিলেই এই প্রক্রিয়া গুছিয়ে আনতে আগ্রহী। এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামাতের সাথে এনসিপি জোট করবে বলে জানিয়ে চিঠি দিয়েছে কমিশনকে। আগামী রোববার থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে বেশি সংক্রমিত এলাকার 6 মাস থেকে 10 বছরের শিশুরা পাবে এই টিকা। এমন তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম নিয়ে আতঙ্ক নয়, চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাতিল করা হয়েছে সারা দেশের সব স্বাস্থ্যকর্মীর ছুটি। শারমিনের রিপোর্ট।
হামে আক্রান্ত আদরের সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবারগুলো। ছোট শিশুকে নিয়ে ছুটতে হচ্ছে হাসপাতালে। ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী সহ বিভিন্ন জেলায় হামে মারা গেছে প্রায় অর্ধশত শিশু। হঠাৎ করে হামের প্রাদুর্ভাব কেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। এর জন্য বিগত সময়ে টিকাদানের অবহেলাকে দুষছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আগামী রোববার থেকে হামের বিশেষ টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করার জন্য কালকে এবং পরশুদিন 2 দিন আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই দেব প্রত্যেকটা উপজেলায়। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালে আইসিইউ বাড়ানো, ভেন্টিলেশন যোগান সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা তার। আমাদের এখন রোগী রাখার জায়গার কোনো অভাব নেই ইনশাল্লাহ, আমাদের ভেন্টিলেটরের কোনো অভাব নেই। আল্লাহ যদি রহম করেন আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা এটা কভার করব। শুধু হাম নয়, যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হ্যাপাটাইটিস বি সহ শিশুদের জটিল রোগের টিকার সংকট রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপাতত গ্যাভির কাছ থেকে নেওয়া টিকা দিয়ে কার্যক্রম চালানো হবে। গ্যাভি থেকে এটা ধার নিচ্ছি, আমরা ওদেরকে রিপ্লেনিশ করব। হ্যাঁ, আমাদের যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে টাকার পয়সা আমরা সব করে ফেলেছি, সেইটা দিয়ে ওদেরকে রিপ্লেস করব। হাম পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে। শারমিন নীরা, ৭১, ঢাকা। দেশে হামের টিকা মজুদ থাকলেও এতদিন সিরিঞ্জ ও দক্ষ জনবলের অভাবে ভ্যাকসিন দেয়া যায়নি বলে স্বীকার করল স্বাস্থ্য অধিদপ্তর। হঠাৎ হামের সংক্রমণ বাড়ায় দেশের মানুষ উদ্বিগ্ন হলেও অধিদপ্তরের এক কর্মকর্তা বলছেন, 2 মাসের মধ্যে শতভাগ টিকা দেয়া সম্ভব নয়, তবে দ্রুতই সিরিঞ্জ সংগ্রহ ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরির চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। As soon as we will get the supply of the vaccine, we'll start the work. Thank you. এই চিত্র 30 মার্চ সচিবালয়ের, যেখানে সাংবাদিকরা হামের প্রাদুর্ভাব ও মৃত্যু প্রতিরোধে টিকার সবশেষ তথ্য জানতে স্বাস্থ্যমন্ত্রীকে নাস্তানাবুদ করে ছাড়েন। সাংবাদিকরা জানতে চান ক্যাম্পেইনের টিকা কবে থেকে দেয়া শুরু হবে, কিন্তু মন্ত্রী বারবার এড়িয়ে গিয়ে রুটিন টিকা কেনার তথ্য দেন। এই যে টিকা কিনতে যাচ্ছে, as soon as we will get the supply of the vaccine, we'll start the work. অথচ জুনের ক্যাম্পেইনে 2,19,00,000 ডোজ টিকা মজুত রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগে, যে তথ্য জানা নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তবে টিকা মজুদের কথা ৭১-এর কাছে স্বীকার করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ক্যাম্পেইনের টিকা মজুদ আছে। এখন সমস্যা হলো কি যে এখনো পর্যন্ত এটাকে একদম ওইভাবে গুরুত্ব দিয়ে আগায় নিয়ে যাওয়া, যে ক্যাম্পেইনটা আমরা কেন করতে চাচ্ছি, এটা হয়তো সবাই ওইভাবে হচ্ছে না। মজুদ থাকলেও টিকা দেয়া নিয়ে বিপত্তি বেঁধেছে সিরিজ ও দক্ষ জনবলের অভাবে। এজন্য আরো 2 মাস সময় লাগবে বলে জানালেন স্বাস্থ্যের এই কর্মকর্তা। এখন ওরা এটা বলছে যে সম্ভব না হতে পারে। তারা যে বলছে, যেহেতু 6-7 বছর এই ক্যাম্পেইনের একটা প্রোগ্রাম বন্ধ হয়ে আছে, এখন যদি নিয়মিত 4 বছর পর হতো, তাহলে সবাই জিনিসটা নিয়ে একস্ট্রম থাকে যে না, এটা এইভাবে করতে হয়। সুতরাং এটার জন্য একটা নতুন করে প্ল্যান, ম্যান পাওয়ার, সিরিঞ্জ। তবে আগামী 5 এপ্রিল থেকে সীমিত পরিসরে দেশের অতি সংক্রমণ এলাকায় হামের টিকা দেয়া শুরু করতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। মেহেদি হাসান, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধ ইস্যুতে বাংলাদেশের বিবৃতি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলতে চায় ইরান। দুপুরে সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত আবারও বলেন, ওই বিবৃতি নিয়ে তাদের দুঃখের জায়গা আছে। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া 6 বাংলাদেশি জাহাজ ফেরাতে সহযোগিতার আশ্বাসও দেন ইরানের রাষ্ট্রদূত। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে ইরান। ড্রোন হামলার ভয়ে চলতে পারছে না অনেক দেশের জাহাজই। এখানে আটকে পড়েছে বাংলাদেশি কয়েকটি জাহাজও। এমন 6টি জাহাজের বিস্তারিত তথ্য গত সপ্তাহে ইরানে পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে জ্বালানির কোনো সংকট থেকে থাকলে সেটা সমাধান হবে। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, এসব জাহাজ ফেরাতে সর্বাত্মক সহযোগিতা করবে তার দেশ। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে এই জাহাজগুলোকে সহায়তা করার, কিন্তু এই জাহাজগুলোর যে স্পেসিফিকেশন সেটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হাতে না আসার কারণে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি এখনো। এগুলো আমরা গত সপ্তাহে আমাদের হাতে পেয়েছি
এটা আমরা তেহরানে পাঠিয়েছি এবং এটা নিয়ে কাজ করছে এবং বাংলাদেশের এই জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। রাষ্ট্রদূত জানান, সম্প্রতি ইরানে থাকা 180 জনের বেশি বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরায় সহযোগিতা করেছে দেশটি। অবৈধভাবে আসা বাংলাদেশিদেরও গ্রেফতার বা কোনো হয়রানি ছাড়াই নামমাত্র জরিমানা দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে ইরান সরকার। বাংলাদেশিদেরকে নিরাপদে ফেরার ব্যবস্থা করার জন্য গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ধন্যবাদ জানিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। তবে এই যুদ্ধের ব্যাপারে বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে সেটা নিয়ে ইরানের কষ্টের জায়গা আছে বলে আবারও জানান তিনি। যদি সুস্পষ্টভাবে এটার বিরোধিতা না করে তাহলে এই মুসিবত একদিন তাদের আরও আসতে পারে। বাংলাদেশে কিছু সীমাবদ্ধতা সেটা আমরা বুঝি, কিন্তু তারপরেও এটা তো আন্তর্জাতিক একটা বিষয়। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা আমরা নিজেদেরকে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে আমরা এটা আমাদেরকে জানাবো। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে 15 দফা প্রস্তাব সহ চিঠি পাঠালেও তার উত্তর বা তাদের সাথে কোনো রকম আলোচনা হয়নি বলে জানান রাষ্ট্রদূত। তবে পাকিস্তান, তুরস্ক, মিশর সহ যারা মধ্যস্থতার চেষ্টা করছে তাদের ধন্যবাদ জানান তিনি। আমেরিকার প্রেসিডেন্ট এই পর্যন্ত 112-এরও বেশি বিজয়ী হিসাবে নিজেকে সকালে ঘোষণা করে যে আমরা বিজয়ী হয়েছি, আবার দুপুরে ঘোষণা করে যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, তবে জানি না আমরা কার সাথে আলোচনা করছে, আবার রাত্রে বলে যে আমরা সব ধ্বংস করে দেব। জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানালেও তিনি বলেন, নিরাপত্তা পরিষদের গঠনটি আসলে ঠিক নেই। তাই জাতিসংঘ আসলে শক্তিশালী দেশগুলোর হাতিয়ারে পরিণত হয়েছে বলে অভিযোগ তার। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ এবং অবৈধভাবে পার্ক করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জীবিকার তাগিদে ফুটপাতে ব্যবসা করার দাবি উচ্ছেদ হওয়া দোকানিদের। এতে চলাচলে ভোগান্তির অভিযোগ পথচারীদের। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। 5 দিনের পরিকল্পিত উচ্ছেদ অভিযানের প্রথম দিনে মগবাজার ক্রসিং থেকে বাংলা মোটর, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে বক্সিবাজার হয়ে চানখারপুল, বংশাল ও নর্থ সাউথ রোড, নাইটেঙ্গেল মোড় থেকে আরামবাগ, ইন্দিরা রোড, গ্রিন রোড, আনন্দ সিনেমা হল, বসুন্ধরা ও কারওয়ান বাজার সহ 8টি এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা চায়ের দোকান সহ বিভিন্ন অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। জব্দ করা মালামাল পিকআপে তুলে নেওয়া হয়। এছাড়া ফুটপাত দখল করে রাখা গাড়ির বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়া হয় এবং অনেক দখলদারকে জরিমানাও করা হয়। গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে আজকে আমাদের প্রথম অভিযান। আমরা আজকে এই যে আপনাদেরকে জানিয়ে আমরা অভিযানে আসছি, মানে আমরা সতর্ক করার জন্য আসছি। এরপরে আমরা গোপনে আসবো, অর্থাৎ অনেকে তো আজকে সরে গিয়েছে, আমরা তাদেরকে পাইনি। আমার কথা হচ্ছে যারা সরে গিয়েছে ওরা যেন আর ফেরত না আসে। যদি ফেরত আসে পরবর্তীতে আমরা কঠোর একটা অবস্থানে যাব। উচ্ছেদ হওয়া দোকানিরা বলছেন, জীবিকার তাগিদেই তারা ফুটপাতে ব্যবসা করেন। ফুটপাত তো বুঝি, সবই তো ফুটপাত। সব যদি ফুটপাতে আমরা কি করে খামো, কই যাবো, কই একটা প্রচেষ্টা তো থাকতে হবে আমাদের। আমরা যারা সাধারণ গরিব মানুষ আছি, ধরেন যারা রিক্সার ড্রাইভার, ওরা তো রিক্সাই চালাই খাইতে হইব। আমি জানি যে 4 চামিচ গেল লাড়তে, আমি রিক্সা চালাম কেমনে। পথচারীরা অভিযোগ করছেন, ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে চলাচলে মারাত্মক সমস্যা হয়। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় তাদের। বাচ্চা নিয়ে যাই, চায়ের পানি পড়ে, ডিম পড়ে, শরীরে ফোচকা পড়ে, কিচ্ছু বলার নাই। মনে হয় এই ফুটপাতটা তাদেরকে না, আমরা যে বাচ্চাদের নিয়ে যাব এটার কোনো নিরাপত্তা নেই, শরীরে গরম পানি পড়ে। ডিএমপি জানিয়েছে 5 এপ্রিল পর্যন্ত রাজধানীর 32টি স্থানে এই অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। এবার ঈদযাত্রায় কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আগামী ঈদযাত্রা আরও চ্যালেঞ্জিং হলেও যানবাহন চলাচল ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বর্তমান সরকারের মেয়াদে 25 কোটি গাছের চারা লাগানো কর্মসূচির আওতায় সকালে নিজ মন্ত্রণালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ঈদ এলেই নারীর টানে ঘরে ফেরার আকুতি থাকে রাজধানীবাসীর, কিন্তু সেই আনন্দ কালো হয়ে দাঁড়ায় দুর্ঘটনা। মুহূর্তে ঝরে পড়ে অনেক তাজা প্রাণ। প্রায় প্রতি বছরই ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার চিত্র একই রকম। যাত্রী কল্যাণ সমিতির সবশেষ পরিসংখ্যান বলছে, এবছর পবিত্র ঈদ উল ফিতরে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় মারা গেছে 394 জন। নৌপথেও প্রাণ গেছে অনেকের। ত্রুটিপূর্ণ যোগাযোগ ব্যবস্থাপনায় এসব দুর্ঘটনার মূল কারণ।
বুধবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঈদযাত্রায় কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ঈদযাত্রা আরও ঢেলে সাজানোর। কিছু কিছু চ্যালেঞ্জ আরও আছে, যেমন আমরা একটা জায়গায় একটু ব্যর্থ হয়েছি। আমাদের কথা ছিল ঈদের আগে 3 দিন, পরে 3 দিন ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলবে না। আবার এই যে লাখ লাখ যানবাহন চলবে, সেখানে 2-4টা বিকল এরকম হয় না, আপনি এটাও আশা করতে পারেন না। এরকম 2-1টা জায়গায় যেখানে ব্যত্যয় হয়েছে, আমরা চিন্তা করছি আগামী কুরবানি ঈদে। আর আগামী কুরবানি ঈদে আরও বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। সরকার ঘোষিত কর্মসূচিতে নিজ মন্ত্রণালয়ের আওতায় 35 লাখেরও বেশি বৃক্ষরোপণের ঘোষণা দেন সেতুমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিটা জোরালোভাবে শুরু হবে, এই জন্য এই উদ্বোধনটা আমরা অ্যাকসেপ্ট করলাম। কিন্তু গাছ লাগানোর নামে যে কোনো জায়গায় গিয়ে কোনো উদ্বোধন অনুষ্ঠান করার প্লিজ প্রয়োজন নেই। পৃথিবীর অনেক দেশে আছে, আপনার একটা সন্তান এসেছে, আপনি তার সৌজন্যে 2টি গাছ লাগিয়ে দিয়েছেন, তার মানে কি হচ্ছে প্রত্যেক বাড়ি 3টি-4টি করে গাছ হয়ে গিয়েছে। সরকারের কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বানও জানান শেখ রবিউল আলম। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। জ্বালানি তেলের সংকটে বিপাকে পড়েছেন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করা চালকরা। ভুক্তভোগীরা বলছেন, তেল পেতে দীর্ঘ সময় পেট্রোল পাম্পে অপেক্ষা করায় তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে প্রতিদিনের আয় নেমে গেছে প্রায় অর্ধেকে। রাজধানীতে প্রায় 12 লাখ টাকা ভাড়ায় মোটরসাইকেল চালানো ভুক্তভোগীর দুর্ভোগের কথা জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে দেশে স্পষ্ট হচ্ছে জ্বালানি সংকট। পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না তেল। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে জীবিকার প্রয়োজনে ভাড়ায় মোটরসাইকেল চালানো চালকরা। রাজধানীতে বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপে প্রায় 12 লাখ মোটরসাইকেল নিবন্ধিত। এর বাইরে আরও অনেকে অ্যাপ নিবন্ধন ছাড়াই চুক্তিতে রাইড শেয়ারিং করেন। ইরান যুদ্ধে জ্বালানি সংকটে এ খাতের উপর নির্ভরশীলদের জীবন জীবিকা এখন হুমকিতে। অনেক সমস্যা হইতেছে, যে পরিমাণে টাকা দরকার এই পরিমাণে টাকা ইনকাম করতে পারতেছি না। সিরিয়াল দিয়ে তেল নিতে নিতে হাফ বেলা শেষ, হাফ বেলায় কয় টাকা ইনকাম হয় আর কিভাবে চলবো আমরা? খরচ বাড়ছে, আর এখন তো অনেক কিছু পণ্যের দাম বেশি না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, কিন্তু আমাদের ইনকাম কম। আগে আরো কমে গেছে। এখন যাত্রীর কাছে আমরা 10-20 টাকা ভাড়া যখন বেশি চাইতে যাই, তখন এটার প্রভাব তাদের উপরে পড়ে, আমাদের উপরে পড়ে। দিন শেষে যখন আমরা বাজার করতে যাই সীমিত ইনকাম নিয়ে, তখনও কিন্তু এটার প্রভাব আমাদের উপরে এসে পড়ে। তেল নিতে পাম্পে দীর্ঘ অপেক্ষার কারণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে জানিয়ে বাইকাররা বলছেন, এতে তাদের রোজগার নেমেছে অর্ধেকে। আমাদের এখন অর্ধেক ইনকাম হচ্ছে, আমাদের দিনের অর্ধেক ভাগই চলে যায় তেল নিতে। একটা তেল পাম্পে গেলে পরে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা দাঁড়ায় থেকে দেখা গেল যে গাড়ি ঠেলতে ঠেলতে তেল পাম্পের কাছে গেলাম, যাওয়ার পরে সেই মুহূর্তে তেল পাম্পের বাঁশ বাঁধে দিয়ে বলতে আর তেল নাই। আমাদের কর্মঘণ্টা থেকে প্রত্যেক দিন নর্মালি 2 থেকে 4 ঘন্টা কমে যাচ্ছে তেলের জন্য। কারো কারো সারাদিন চলে যাচ্ছে তেল নিতে, 2 লিটার তেল নিয়ে 500 টাকার তেল দেয়, কোনো সময় 200 টাকার দেয়, কোনো সময় 300 টাকার দেয়। এই তেল দিয়ে তো আমাদের চলে না। এই দুর্ভোগ বিবেচনা করে বিশেষ সুবিধায় জ্বালানি সংগ্রহের সুযোগ চান তারা। যারা আমার পার্সোনাল ইউজ করে মোটর বাইক, তাদের একটু আলাদা, আর যারা রাইড শেয়ারিং করে তাদের জন্য আলাদা। এরকম যদি কোনো লেন করতো তেলের পাম্পে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে এ পেশায় থেকে জীবিকা অর্জন কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা তাদের। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।